বাজেটের জায়গা যদি আপনি বলেন, মানে বড় স্বপ্ন, বড় বাজেট এবং অন্তর্ভুক্তি সকল স্তরের মানুষের কথা ভাবা হয়েছে। যদিও এটি নিয়ে বিরোধী পক্ষ, আপনি যদি বিরোধী পক্ষের প্রতিনিধিত্ব করেন তারা নিশ্চয়ই বলবেন যেটি গণবিরোধীও বলা হয়েছে। সবচেয়ে বড় সমালোচনা যেটি, যে এই বড় বাজেটটা বাস্তবায়নের কোনো রূপরেখা আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখেন, আমাদের তো মানে আমরা কিন্তু ওই জায়গাটাতেই কনস্ট্রাকটিভ একটা সমালোচনা করার চেষ্টা করেছি, এবং আপনি দেখবেন যে আমরা যেটা করেছি, আমরা শুধু সমালোচনা করিনি, আমরা একটা ছায়া বাজেট আমরা দিয়েছি। আমরা বলেছি যে ঠিক আছে, এরকম হইতে পারে, আপনারা চাইলে এখান থেকে ফাইন্ডিংস দিতে পারেন। তো দেখেন আমরা ঠিক কোন পয়েন্টে সমালোচনা করছি। প্রথমত তো বাজেটের সাইজ তো অনেক বড়, আমরা ইতিমধ্যে জেনেছি 9,38,000 কোটি টাকা, এবং সেটা কিন্তু বিগত মানে গত বছর থেকে অলমোস্ট 19% বড়, মানে বেশি। এবং বিগত 16 বছর 17 বছরে এত মানে এটার এক্সপোনেনশিয়াল গ্রোথ এত বেশি ছিল না। বাড়ে, বাট এত ড্রামাটিক্যালি বাড়ে না আর কি, জিওমেট্রিক্যালি বাড়ে না। তো যাক, বেড়েছে, আমাদের ধরেন আমরা মেনে নিলাম বেড়েছে। তাহলে আপনি যখন মানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করছেন, প্রথমত তো আপনি বাজেটটাকে ডিভাইডেশন কিভাবে করছেন, এটার পরিচালন ব্যয় এবং উন্নয়ন ব্যয়। পরিচালন ব্যয়েই আপনি দেখেন খেয়াল করে অলমোস্ট 6,38,000 কোটি টাকা। তো পরিচালন ব্যয় 6,38,000 কোটি, এটাকে আরেকটু লিমিটেড করার সুযোগ ছিল কিনা, এটা একটা ম্যাটার অফ ডিসকাশন। কারণ হয় কি, মানে এটা আমি জানি না, এটা ভাই আমাদের যথেষ্ট সিনিয়র, আপনিও সিনিয়র, আপনি হয়তো জানবেন, বলতে পারবেন পৃথিবীর কোনো দেশ এরকম আছে কিনা যে বড় বাজেট করলে সেটাকে মানে খুব গুড ফিল করে। মানে বাজেট যখন বড় হয়, এটা তো বার্ডেন ফিল করার কথা, আমি যেটা ফিল করি এক্সিকিউশনের জায়গা থেকে বার্ডেন ফিল করার কথা না। আপনি তো এটা তো আপনার জন্য লোড। মানে ধরেন আমি বললাম আমি বিরাট একটা বাজেট দিছি, না না না, কেন আপনি রেদার আপনার মধ্যে এটা তো আরো দায়িত্বশীলতা বাড়াবে আপনার, আপনি আরো মানে পাজল আরো আপনি ভীতি সন্ত্রস্ত হবেন যে এত টাকার বাজেট, হাউ কুড আই মিট। দেখেন, উন্নয়ন ব্যয়ের ক্ষেত্রে খুব ক্রিটিক্যাল একটা পয়েন্ট আছে। উন্নয়ন ব্যয় যেটা নিয়ে আমরা আলোচনাটা করছি না, তাই না? গত বছর উন্নয়ন ব্যয় আপনি জানেন যে থোক বরাদ্দ বলে একটা কথা আছে। গত বছর থোক বরাদ্দ ছিল কিন্তু 10,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা। এবার আপনি জানেন লাখের উপরে, এটা হচ্ছে 1,70,000 কোটি, সেটা আমি বলছিলাম, থোক বরাদ্দ শুধুমাত্র। এবং থোক বরাদ্দটা কিভাবে যে আপনি জানেন, একেবারে মানে এটা বেসিক্যালি হচ্ছে মানে আপনার জেলা উপজেলাগুলোতে হচ্ছে বিভিন্ন প্রকল্পের এগেনস্টে সেটা দেওয়া হয়। এবং 1,70,000 কোটি টাকা যখন আপনি দিচ্ছেন, এখানে আরেকটা পলিটিক্স আছে, যেই পলিটিক্সের কথাটা আমরা কেউ বলছি না। এই থোক বরাদ্দগুলো কোথায় কাজে লাগবে? থোক বরাদ্দগুলো কাজে লাগাবে সরকার, এটা ইন্টেনশন যে সামনে স্থানীয় সরকার নির্বাচন আছে, তো কে কত টাকার বাজেট আনতে পারলো, কে কত টাকার প্রকল্প আনতে পারলো, কোন নেতার হাত দিয়ে কত বড় বড় প্রকল্প আসলো, এরকম একটা আলোচনা তৈরি হবে সেখানে। কাজে এখানে থোক বরাদ্দটা আমাদের কাছে মনে হচ্ছে একটা পলিটিক্যাল ডিসিশন, এটা স্ট্র্যাটেজিক, ইকোনমিক বা ফিনান্সিয়াল কোনো ডিসিশন না। এই জায়গাটা নিয়ে আমাদের ভাবতে হবে। এবং আসেন আরেকটা ব্যাপার, তাহলে আপনি দেখেন পুরো বাজেটকে আপনি যখন দেখছেন, এই 9,38,000 কোটি টাকার বাজেট, এই বাজেটের তাহলে আপনাকে রাজস্ব থেকে তো আয় করতে হবে। তো রাজস্ব আয়ের আপনি রাজস্ব আহরণের মাধ্যমে রাজস্ব লক্ষ্যমাত্রা দিলেন হচ্ছে 6,95,000 কোটি টাকা। এখন দেখেন 6,95,000 কোটি টাকার রাজস্ব আয় গত বছর কত ছিল? 3 লক্ষ সামথিং। আমাদের এক্সপেরিয়েন্সই এরকম নাই, 3 লক্ষ সামথিং। এবং এটা অলমোস্ট 27 টাইমস বিগার, যেটা হিস্ট্রিক্যালি মানে হয় না, মানে একটা রেশনাল থাকতে হয় না। ধরেন মানে জিওমেট্রিক্যালিও যদি বাড়ে, সেটা বাড়ার গ্রোথ কি হবে, সেটার তো প্রসেস আছে। তো এটা এক্সপোনেনশিয়ালি এমন ভাবে গেছে, এটা আমরা রেশনালটা খুঁজে পাইনি। আচ্ছা, রেশনালের ব্যাপারে আমরা কিছু প্রশ্ন জিজ্ঞেস করছিলাম। যেমন দেখেন, আমরা আমাদের ছায়া বাজেট এটা বলছি যে আপনি যখন রাজস্ব আয়ের চিন্তা করছেন, তখন পৃথিবীর বিভিন্ন দেশ কি করে, পৃথিবীর বিভিন্ন দেশ হচ্ছে ইনসেন্টিভ দেয়, ইনসেন্টিভ অফার করে। যেমন আপনি দেখেন দুইটা সোর্স, রাজস্ব আয় হবে কিভাবে? রাজস্ব আয় হবে আয়করের উপর, আপনি কর নেবেন, আয়ের উপর কর নেবেন। দ্বিতীয় হবে ভ্যাটের উপর, ভোক্তা সেটা দিবে। এখন দেখেন এই দুইটা ক্ষেত্রেই আমরা খুবই ডিফারেন্ট একটা প্রপোজাল দিয়েছিলাম। এখানে একটা টেকনিক্যাল মানে কমপ্লিকেশন আছে। কমপ্লিকেশন হচ্ছে যে প্রথমত তো আপনি 5% যে ব্যারিকেড ছিল সেটা তুলে দিচ্ছেন, ফলে আপনি যখন 10% থেকে শুরু করতেছেন, এটার ইম্প্যাক্ট আসবে নিম্ন আয়ের মানুষদের উপর। ম্যাক্সিমাম করটা তাদের কাছ থেকে আপনি নেবেন, কিন্তু দেখেন যাদের আয় বেশি, যত উপরে যাচ্ছে, ভ্যাটের কথা আপনি বলছেন না, আমি করের কথা বলছি, আপনার ইনকাম যত বাড়ছে, প্রসেসগতভাবে আপনার আয় করের রেশিও কিন্তু তত বাড়ছে না, কমছে। দিস ইজ আনফরচুনেট, মানে এটা একটা রেশনালি যায় না এই জিনিসটা। এখন চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জটা হচ্ছে আমরা বলেছিলাম যে যার ইনকাম বেশি হবে, যে যত বেশি ইনকাম করবে, তার কাছ থেকে আপনি আয়কর বেশি নেবেন, এবং নিম্ন মধ্যবিত্তদের যারা আছেন তাদের কাছ থেকে আপনি মানে প্রথমত আপনি একটা 5% ব্যারিকেড থাকবে, এবং সেই রকম কমিটমেন্টের জায়গাটাও ছিল যে আনফরচুনেটলি এখানে সেটা আসে না। এখানে সেটা একটা প্লেন অ্যান্ড সিম্পল মোডে গেছে।
এবং ভ্যাটের ক্ষেত্রেও চ্যালেঞ্জটা কি দেখেন, বিভিন্ন দেশে ভ্যাটের প্রসঙ্গটা কিভাবে অ্যাড্রেসড হয়। ভ্যাটের প্রসঙ্গটা অ্যাড্রেসড হচ্ছে প্রথমত ট্র্যাক সিস্টেম নাই বাংলাদেশে, কোথাও নাই কোনো ধরনের ট্র্যাক সিস্টেম। এটা কি জানেন, এটা আল্লাহর ওয়াস্তে চলতেছে। এটা কিন্তু সবার, এটা আমি সরকারের ব্যর্থতার জন্য বলতেছি না, এভাবে করে আমি ইনহেরিটেড হয়েছি। তারেক রহমান ধরেন এভাবে করে পাইছে জিনিসটা, কিন্তু তাকে এটা নিয়ে ভাবতে হবে। তো দেখেন আপনি যখন 6,95,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা সেট করেন, এমনি তো ঘাটতি বাজেট আছে 2 লক্ষ অলমোস্ট 5,000 কোটি টাকা 50,000 কোটি টাকা এরকম, তো আপনি রাজস্ব আয়ের এবং এটার আওতা কিন্তু অনেক তৃণমূল পর্যায়ে পৌঁছে গেছে, এবং আপনাকে ব্যবসায়ী পর্যায়ে রেশনাল দিতে হবে। আপনাকে বলতে হবে যে ঠিক আছে তাইলে আমি আয় কিভাবে, এই যে ডাবল করতে চান আপনি, তাহলে আপনাকে ডাবল করার প্রসেস না, তাহলে আমি এইভাবে করে এই প্রসেসের মাধ্যমে এই রাস্তা দিয়ে আমি গেলে আমি Executionটা খুব গুরুত্বপূর্ণ করতে পারবো। সেম গোস টু ভ্যাট, কোনো ইনসেনটিভ নাই, মানুষ ভ্যাট দিবে কেন, ও তো পালাইতে পারলে বাঁচে। এবং দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে ঘাটতি বাজেটটা ধরা হয়েছে খুবই সিম্পল, প্লেন এন্ড সিম্পল। ঘাটতি বাজেট আপনি নেবেন কই থেকে? দুইটা প্রসেস, আপনার এই যে ডোমেস্টিক যেটা অভ্যন্তরীণ ব্যাংকিং খাত থেকে। দেখেন অভ্যন্তরীণ লোনের ক্ষেত্রে খুবই ক্রিটিক্যাল। অভ্যন্তরীণ লোনের ক্ষেত্রে আপনি একটা সরকার বাংলাদেশ ব্যাংক থেকে লোন নিতে পারে 1 লক্ষ সামথিং হাজার কোটি টাকা। তো ইতিমধ্যে আপনি একদম ডেটা আছে, রিপোর্ট আছে, ইতিমধ্যে তারা 86% অফ দি টোটাল লোন সেটা নিয়ে ফেলছে। এবং আলটিমেটলি তাহলে বিনিয়োগের ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের যে কথা বলছি সেটিও কিন্তু বাধা হবে। প্রসঙ্গ দেখেন, খুব সময় নেই না আমি জাস্ট শেষ করে দিচ্ছি। এবং আপনি দেখেন এটার ইমপ্যাক্ট খুব ডিফিকাল্টলি পড়বে। তখন কি হবে, তখন এই যে আমাদের মতো ব্যবসায়ী শ্রেণী যারা আছে, তো ব্যাংক লোনের উপর তারা ব্যবসা রান করে, তারা কিন্তু একটা বিরাট ডিফিকাল্টি, গভর্নমেন্ট যখন বলেই দিতেছে যে তোমার কাছ থেকে কিন্তু লোন নিমু, তখন সে কিন্তু সুইং করে ফেলবে তার ব্যবসাটাকে, ছোট করে ফেলবে। কিন্তু আমাদের বিনিয়োগ বাড়ানোর কিন্তু এর কোনো খুবই বিকল্প সিম্পল। নেই। তো ওভারঅল আমাদের কাছে মনে হয়েছে, আর বিদেশি মানে ঋণের কথা তো বলে দেন, দেখেন বেল আউট লোন দেয় হচ্ছে আইএমএফ। আইএমএফ এর ব্যাপারে কিন্তু অলরেডি আইএমএফ মানে কমেন্টেড বিগ কমেন্ট করে ফেলছে, কিন্তু বলছে আপনি অর্থনৈতিক সংস্কার করতে পারেন নাই, কাজী প্রথম 2 কিস্তির টাকা তারা দেয় নাই, দিবে না, যেটা আস্ক আউট করা হয়েছিল। এখন দেয়ার আর সো মেনি চ্যালেঞ্জেস। আমরা দেখেন এটা তো বাংলাদেশের প্রসঙ্গ, এটা শুধু সরকার তো না, বাজেট তো আর শুধু সরকার নিজের জন্য র‍্যাপ আপ যদি করেন, শেষ কথাটাই বলতেছি, বাংলাদেশের সরকার বাজেট দেয় জনগণের জন্য। কাজেই আমাদের কাছে মনে হয় যে দেখেন এইগুলো নিয়ে যদি আপনি পরামর্শ করেন বিভিন্ন দলের সাথে, তাদের সাথেও যদি বসেন, বাজেট কেন সরকারকে একা দিতে হবে, কেন এই জায়গায় আপনি উদার হইতে পারেন না, কেন আপনি সবার সাথে একটু বসেন না, কথা বলেন না, করতে পারেন তো ভাই, এতে আপনার জাত যাবে না, কারো জাত যায় না, পৃথিবীর কারো কোথাও জাত যায় না, সবাই একসাথেই কাজ করে। কাজে এই উদারতা তার দেখাইতেই পারে। না, ভিন্ন ভিন্ন দল যদি বাজেট দেয় তাহলে তো আসলে একটা যদি হইতে পারে, সেটা একটা ওয়ে, সেটা ইলিয়াস খান শেষ করবেন। এই একটু আগে যেটা আলাপ করলাম, ভিন্ন ভিন্ন দল কিন্তু বাজেট দিয়েছে, এটা কিন্তু পজিটিভ দিক। আমি জানি না আগে বাংলাদেশে এরকম কখনো ছায়া বাজেট দিয়েছে কিনা। বিএনপি দিয়েছে, বাট অন্যান্য দল যেমন এনসিপি অত বড় দল না এখনো, তারাও দিয়েছে, এবং অনেক মেধাবী তরুণ এই দলে আমরা আছে। তো আমরা আশা করতে চাই, বাজেট নিয়ে আমাদের তরুণ বন্ধু খুব ভালো আলোচনা করেছে, বাট ওই যে কথাটা আমি শুরুতে বলেছি, আবারও সেটি বলতেছি, আমাকে কতটা স্পর্শ করলো, আমার মাথার উপর তো বহু ঋণ আছে, আমরা জানি বিদেশি ঋণ বহু আছে। ইলিয়াস ভাই কিন্তু আবেগ তাড়িত হই আমি, একটা সাধারণ মানুষ কিন্তু তার সংসারের বাজেটের সাথে দেশের বাজেটটা আসলে সিঙ্ক করতে চায়। ট্রু, এটা পারে কিনা আসলে সেটি তো মূল জায়গা। না, সেটি পারবে বলে আমি এবার আশা করি। আমি সরকার যে কথা একটু আগে আমি বলেছি, সরকার আন্তরিক হলে এবং আন্তরিকতা আছে, তবে ওই যে কথাটা একটু আগে বলেছে যে ট্যাক্সের আওতা অনেক বাড়বে, এটা সাধারণ মানুষের মধ্যে কতটা প্রভাব পড়ে সেটি আমাদের দেখতে হবে। সাধারণ মানুষের যেন কোনো ভোগান্তি না হয়, আমরা সেটুকু প্রত্যাশা করি। এবং এই লক্ষ্যমাত্রা অর্জনের তো আমাদের খুব রেকর্ডও নাই, মানে যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে এবং হঠাৎ করে খুব বেড়ে গেছে, কিন্তু এত কিন্তু হঠাৎ 1 বছরের মধ্যে। তাও সরকার নিশ্চয়ই প্ল্যান আছে, আমরা আশা করি, আমরা সামনের দিকে দেখতে চাই। তাহসিন